বাজেটে শিক্ষা স্বাস্থ্য গুরুত্ব পেলেও বরাদ্দ কমছে সামাজিক সুরক্ষায়। অবকাঠামো উন্নয়ন নয়, মানুষকে প্রাধান্য দিয়ে বাজেট ঘোষণার দাবি অর্থ উপদেষ্টার। বাজেটে শুল্ক যুদ্ধের প্রভাব, মার্কিন পণ্য আমদানিতে ট্যারিফ কমানোর নির্দেশনা, এলডিসি উত্তরণে নীতি পুনর্গঠনের প্রস্তাব, শস্য খাতে বরাদ্দ বাড়ানোর পরামর্শ। জমে উঠছে কোরবানির পশুর হাট, অনলাইনেও জমজমাট দর কষাকষি, চাহিদা বেশি মাঝারি গরুর। পশুর স্বাস্থ্য সুরক্ষায় কাজ করছে প্রাণী সম্পদ বিভাগ। আবহাওয়া অনুকূলে থাকায় আগেভাগেই বাজারে উঠছে রংপুরের হাড়ি ভাঙা আম। এবার ৩০০ কোটি টাকা বাণিজ্যের আশা ব্যবসায়ীদের, রফতানি ২০ জুনের পর। এবং আবারও চীন যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক উত্তেজনা, ওয়াশিংটনের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ বেইজিংয়ের, স্বার্থে আঘাত করলে প্রতিহতের হুঁশিয়ারি। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি সাদিক হাসান ইমন। স্বাধীনতার পর দেশের ইতিহাসে প্রথমবারের মতো কমল বাজেটের আকার। করমুক্ত আয়সীমার তালিকায় প্রথমবারের মতো যুক্ত হলেন জুলাই যোদ্ধারা। মূল্যস্ফীতির চাপ কমানোর কথা বলা হলেও প্রথমবারের মতো বরাদ্দ কমল সামাজিক সুরক্ষা খাতে। এমন আর কি নতুনত্ব রয়েছে এবারের বাজেটে, তা এক ঝলকে দেখে নেব ফরহাদুর রহমানের রিপোর্টে। সামগ্রিক উন্নয়নের ধারণার জোর। দেশের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় বাজেট দিল অন্তর্বর্তী সরকার। বিপ্লব স্বাধীনতার পর প্রথমবারের মতো মোট আকার কমিয়ে ২০২৫-২৬ অর্থ বছরের জন্য বাজেট পেশ করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। এবারের বাজেট কিছুটা ব্যতিক্রমধর্মী। দেশের ইতিহাসে প্রথমবারের মতো আমরা বিগত বাজেটের চেয়ে ছোট আকারের বাজেট আগামী অর্থবছরের জন্য প্রস্তাব করছি। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহতদের ভাতা, চিকিৎসা, অনুদান ও পুনর্বাসনের জন্য ৪০৫ কোটি ২০ লাখ টাকা বরাদ্দ হয়েছে ২০২৫-২৬ অর্থ বছরের বাজেটে। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের পরিবার এবং আহতদের জন্য বরাদ্দ রাখার প্রস্তাব। করমুক্ত আয়সীমার তালিকায় যুক্ত করা হলো জুলাই অভ্যুত্থানে গেজেটভুক্ত যোদ্ধাদের। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হওয়ার প্রস্তুতি হিসাবে শুল্ক যৌক্তিকীকরণের প্রস্তাব দেওয়া হয়েছে এবারের বাজেটে। কর অব্যাহতির সুযোগ না বাড়ানোর চূড়ান্ত ঘোষণা। মার্কিন শুল্ক যুদ্ধে এগিয়ে থাকার কৌশলে যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বাড়াতে রয়েছে শুল্ক কমানোর নির্দেশনা। প্রথমবারের মতো দেশে তরুণ উদ্যোক্তা সৃষ্টির জন্য ১০০ কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা। প্রথমবারের মতো আগের অর্থ বছরের তুলনায় ২০২৫-২৬ অর্থ বছরের জন্য কমানো হয়েছে সামাজিক সুরক্ষা খাতের বরাদ্দ। দরিদ্র প্রান্তিক। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। প্রস্তাবিত বাজেটে শুল্ক হার কমেছে নিত্য প্রয়োজনীয় পণ্যের। এর প্রভাব বাজারে কতটা পড়েছে তা জানতে এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী অন্তরা সেন। যুক্ত হচ্ছে তার সঙ্গে। অন্তরা, গতকাল ঘোষণা করা হয়েছে ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট। সেখানে কিন্তু বেশ কিছু পণ্যের শুল্ক আরোপ করা হয়েছে, আবার বেশ কিছু পণ্যের কিন্তু কর রেয়াত করা হয়েছে। আর এতে কিন্তু দাম বাড়া কমার তালিকায় যোগ হয়েছে কিন্তু অনেক পণ্য। এর মধ্যে কিন্তু রয়েছে রড, সিমেন্ট সহ বিভিন্ন হার্ডওয়্যার পণ্য। বাড়ি তৈরিতে কিন্তু রডের কোনো বিকল্প নেই, আর সেই রডের ওপর কিন্তু শুল্ক বাড়ানোর কথা বলা হয়েছে বাজেটে। এতে কিন্তু দাম বাড়ার একটা সম্ভাবনা রয়েছে রড জাতীয় পণ্যের। তবে এখনো পর্যন্ত কিন্তু সেই প্রভাব পড়েনি রড জাতীয় পণ্যের দামে। কারওয়ান বাজারের যে হার্ডওয়্যারের দোকানগুলো রয়েছে সেখানে কিন্তু আগের দামেই বিক্রি হচ্ছে সব কিছু। নাটবল্টু, রডের তৈরি যে ধরনের পণ্যগুলো রয়েছে, তালা, দরজার লক, এই সবই কিন্তু আগের দামেই বিক্রি হচ্ছে। সেখানে কিন্তু কোনো ধরনের পরিবর্তন আসেনি। এখানকার বিক্রেতাদের সাথে আমি কথা বলেছি, তারা জানিয়েছেন যে বর্তমানে রডের দাম কম রয়েছে, কিন্তু তাদের বাজার পরিস্থিতি কিন্তু বেশ খারাপ। তাদের কিন্তু ক্রেতার তেমন কোনো তারা দেখা পাচ্ছেন না, তাদের বাজার পরিস্থিতি খারাপ। এর মধ্যে যদি রডের দাম বেড়ে যায় তবে কিন্তু তাদের বাজার আরও বেশি খারাপ হয়ে যাবে বলে তারা মনে করছেন। তাদের ব্যবসায় কিন্তু তারা আরও বেশি ক্ষতির সম্মুখীন হতে পারেন বলে তাদের আশঙ্কা। এছাড়া কিন্তু প্লাস্টিক পণ্যের ওপর কিন্তু শুল্ক বাড়ানো হয়েছে। ওয়ান টাইম প্লাস্টিক পণ্যের ওপর কিন্তু মূল্য
মূল্য সংযোজন কর দ্বিগুণ করা হচ্ছে। এতে কিন্তু প্লাস্টিকের যে প্লেট, গ্লাস, চামচ, বিভিন্ন ধরনের যে প্লাস্টিকের জিনিস, এগুলোর কিন্তু দাম বাড়ার একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু এইসবের দোকানগুলোতে কিন্তু এইসবের দাম কিছুই বাড়েনি। এটা একটা স্বস্তির লক্ষণ। বিক্রেতারা এই ক্ষেত্রে কিন্তু একটা স্বস্তি দেখাচ্ছে যে দাম বাড়ার কথা থাকলেও কিন্তু এই সকল পণ্যের দাম কিন্তু বাড়েনি। আবার এদিকে ক্রেতাদের স্বস্তি দেওয়ার জন্য কিছু নিত্যপণ্যের দাম কিন্তু কমার কথা বলা হয়েছে বাজেটে। জানিয়ে রাখতে চাই, চিনি, চাল, গম, প্যাকেটজাত তরল দুধ যেগুলো রয়েছে সেগুলোর ওপর কিন্তু শুল্ক কিছুটা রেয়াত দেওয়া হয়েছে। এতে কিন্তু সেই সব পণ্যের দাম কমার একটা সম্ভাবনা রয়েছে, কিন্তু বাজারে কিন্তু সেই সব পণ্যের দাম কিন্তু কমেনি। এই ছিল আমার কাছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়া কমার সর্বশেষ খবরাখবর। রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী অন্তরা সেন। ৩.৫ লাখ টাকাতেই অপরিবর্তিত থাকছে করমুক্ত আয়সীমা, তবে পরবর্তী বছর তা বাড়িয়ে ৩,৭৫,০০০ করা হবে। এবারই প্রথম ৩ বছরের করনীতি ঘোষণা করেছেন অর্থ উপদেষ্টা, যেখানে ২০২৬-২৭ ও ২০২৭-২৮ কর বর্ষে গেজেটভুক্ত জুলাই যোদ্ধারা পাবেন ৫,২৫,০০০ টাকা পর্যন্ত করমুক্ত সুবিধা। ব্যক্তি খাতে করমুক্ত আয়সীমা ৩.৫ লাখ টাকা, অর্থাৎ বছরে এই পর্যন্ত আয় হলে কোনো কর দিতে হবে না। এর বেশি হলে নির্ধারিত হারে দিতে হবে কর। সাধারণ মানুষকে স্বস্তি দিতেই করমুক্ত আয়সীমা ঘোষণা করে সরকার। ২০২৫-২৬ কর বর্ষে অপরিবর্তিত থাকছে করমুক্ত আয়সীমা, তবে ধনীদের জন্য থাকতে পারে সর্বোচ্চ ৩০% কর বসানোর প্রস্তাব, যা এখন ২৫%। মূল্যস্ফীতি বিবেচনায় করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা উন্নীত করার দাবি এলেও বাজেট পরবর্তী ২ কর বর্ষে এই সীমা বাড়িয়ে করা হয়েছে ৩,৭৫,০০০ টাকা। গেজেটভুক্ত জুলাই যোদ্ধাদের জন্য এই সীমা হবে ৫,২৫,০০০ টাকা। এই বছর আসলে বলা উচিত যে আগামী কর বর্ষে কি হবে। তাহলে যেটা হয় যে এই বছর আপনি যখন ট্যাক্স ডিডাকশন করছেন কিংবা আপনি যখনই ট্যাক্স হিসাব করছেন, তখন আপনি জানেন যে এক্স্যাক্টলি কত টাকা ট্যাক্স এই বছরের আয়ের উপরে দিতে হবে। এটা যদি আগামী কর বর্ষের জন্য যদি আপনি সেট করে না দেন, তাহলে দেখা গেল আমরা এক হিসাবে আমরা আয়কর কাটলাম কিংবা আয়কর প্রভিশন করলাম, সেটা পরের বছর যখন অ্যাকচুয়ালি দিতে হচ্ছে তখন গিয়ে ডিফারেন্ট হয়ে যাচ্ছে। নতুন করদাতাদের উৎসাহিত করতে ন্যূনতম করে ছাড় দিয়ে পরিমাণ ধরা হয়েছে ১,০০০ টাকা। তবে নিয়মিত করদাতাদের জন্য এলাকা ভেদে ন্যূনতম কর ৩,০০০ থেকে বাড়িয়ে করা হয়েছে ৫,০০০ টাকা। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। বাজেট ঘোষণার পর এর প্রভাব বাজারে কিভাবে পড়ে সে বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। জনাব মজিদ, এই সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। আমরা একটু আগে আমাদের সহকর্মীর লাইভ দেখছিলাম কারওয়ান বাজার থেকে, তিনি বলছিলেন তো বাজেট তো ঘোষণা হলো, তবে বাজারে দেখা যাচ্ছে এর প্রভাবটা কিন্তু এখনো সেভাবে পড়তে শুরু করেনি। করনীতি বাজারে কিভাবে প্রভাব ফেলে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাই, যদি বুঝিয়ে বলেন। ধন্যবাদ। অ্যাকচুয়ালি কর যেটা ঘোষণা করা হয়েছে বা যেটা হবে, জি জি, আইনত এটা প্রয়োগ হবে অর্থ বিল, অর্থাৎ বাজেটটি ২৯শে জুন বা যে তারিখে হয় পাস হওয়ার পরে প্রয়োগ হবে। সুতরাং আগে যেটা দেখা যেত ওই ঘোষণাও করছেন ওদিকে, আর এদিকে দাম ওঠাবার নামা শুরু করে দিয়েছে। সেইটা এখন হবে না, বা ওইভাবে হওয়ার পদ্ধতিগত নাই, সুযোগ নাই। দ্বিতীয় কথা হচ্ছে বাজারে যেসব জিনিস কিনতে যেয়ে মানুষের হোঁচট খাবার ব্যাপার, মানে কর বাড়া বা কমের ব্যাপার, সেই ধরনের জিনিসের উপর কিন্তু তেমন কোনো করের কোনো প্রভাব পড়েনি। যেমন ধরেন বিলাস দ্রব্য বা রেফ্রিজারেটর বা এসি বা আরও অন্যান্য জিনিসের উপরে যেসব কর টর বেড়েছে সেগুলো তো ডারে বিক্রি হয় না, বা সাধারণরা কিনতে যায় না। সুতরাং এইটা ওইভাবে প্রভাবটা পড়েনি। ওই জাতীয় যে নিত্য প্রয়োজনীয় জিনিস যেটা বলছি, চাল ডাল বা ভোজ্য তেল থেকে শুরু করে এইসব জিনিস, এগুলো তাৎক্ষণিকভাবে প্রভাব পড়বে এরকম ধরনের কোনো পরিবর্তন খুব একটা বেশি হয়নি। ভ্যাটের কয়েকটি ক্ষেত্রে ভ্যাটের হয়তো উৎসে কর বা কোনো জায়গায় হয়তো বেড়েছে, তো সেটার প্রভাব আসতে একটু দেরি হবে। আমি মনে করি এটা একটা ভালো লক্ষণ, যে কথা শুনলাম আর অমনি সঙ্গে সঙ্গে জিনিসের দাম বাড়িয়ে দিলাম বা কমাই দিলাম, এই হঠকারিতাটার পরিস্থিতিটা এখন আসলে নাই। জি, আচ্ছা, এই যে আমরা দেখতে পাচ্ছি যে বাজারে যাচ্ছি, আমরা বিভিন্ন ধরনের ইয়ের সাথে কথা বলেছি, যে দোকানের সাথে কথা বলেছি, অনেক বিক্রেতার সাথেও কথা বলেছি, তারা কিন্তু নানান রকমের প্রতিক্রিয়া জানানোর কথা, তাদের প্রতিক্রিয়া আমরা আসলে জানার চেষ্টা করেছি। তো দেখা যাচ্ছে যে এবারের বাজেটটা আসলে মানে কেমন হয়েছে এটা তারা জানাচ্ছেন, শুধুমাত্র বিক্রেতারা নয়, কিন্তু ক্রেতারাও জানাচ্ছেন যে তারা আসলে কেমন চেয়েছিলেন সবকিছু মিলিয়ে। এখন আসলে সেভাবে মানুষ আসতে শুরু করেনি, যতটুকু আমরা আভাস পেয়েছি। তারপরেও জানতে চাই যে এবারের বাজেট আসলে বাজারে কি ধরনের বার্তা দিচ্ছে, আপনার কি মনে হয়?
আমি আগেও বলেছি যে বাজারকে প্রভাবিত করে, নিত্য নৈমিত্তিক জিনিসপত্রকে কেনা নেওয়ায় প্রভাবিত করে এমন ধরনের কোনো নতুন কর আরোপ কিংবা কর ছাড় এরকম খুব বেশি করা হয়নি। এটা করা হয়েছে, যেটাও হবে আলটিমেটলি পরে যেয়ে যেটা দাঁড়াবে, পরোক্ষ কর আসলে বেড়ে গেছে, প্রত্যক্ষ কর তেমন বাড়েনি। এই যে একটা অসামঞ্জস্যতা, কারণ পরোক্ষ করটাই হচ্ছে সকলকে হিট করে, জিনিসের দামের পড়লে ভ্যাট যেটা দেয় সকলকেই দিতে হয়। তো সেই জন্যে আমারও যেসব পরোক্ষ কর যেগুলো বেড়েছে, অর্থাৎ ভ্যাট যেখানে যেখানে পড়েছে সেই তালিকার দিকে দেখলে বোঝা যাবে, কিন্তু তার তো একটা প্রয়োগ হতে সময় লাগবে। আমি এখন যে জিনিস তেল কিনে উনি সেকেন্ডারি মার্কেট বিক্রি করছেন, এখানে তো উনি আগেই করের কমানো বা বাড়ানোর আগেই কিনেছেন এবং উনি বিক্রি করবেন। এই কথাটাই এইভাবেই আছে। এইবারের বাজেটে যেটা নতুনত্ব হচ্ছে, বিষয় হচ্ছে এই যে তাৎক্ষণিকভাবে কাউকে হিট বা হার্ট করবে এরকম ধরনের বিষয় এখানে নেই। এটা হচ্ছে একটা সিস্টেমেটিক ওয়েতে, যেমন ওই আবার বলছি বিলাসদ্রব্য যেগুলো সকলের লাগে না এই ধরনের জিনিসের উপরে আপনার করের হেরফের হচ্ছে বা বেড়েছে। এই চাল ডাল বা এই জাতীয় জিনিসের পেঁয়াজ বা রসুন বা কিংবা ইভেন মিস্টার কাঁচামরিচ পর্যন্ত এইসবের উপরে এর কোনো প্রভাবের কোনো বিষয়। অন্য বাজেটে দেখা যায় যে বাজেট প্রস্তাবনা করার পরেই দেখা যায় যে অনেক রকমের প্রতিক্রিয়া দেখা যায়। তো এই ব্যাপারে কি এবার সরকার একটু কৌশল অবলম্বন করেছে কিনা, এটা আপনার কাছে জানতে চাইবো। আরেকটা বিষয় হচ্ছে এই যে করমুক্ত আয়সীমা এবছর বাড়ছে না, আগামী বছর বাড়বে, যেটা নিয়ে অনেকের আলোচনা ছিল যে কেমন হতে পারে। তো এই আয়সীমা আসলে করমুক্ত আয়সীমা কত হওয়া উচিত আগামী বছর বলে আপনি মনে করেন? এটা এবার একটা অন্যভাবে নিয়েছেন, কারণ এটা ক্যালকুলেশনের ব্যাপার আছে। ওই যে মূল্যস্ফীতি কমানোর চেষ্টা তারা করছেন বা করতে হবে, তো সেই সবের সাথে মিল রেখেই কিন্তু করের আয়সীমার একটা হিসাবায়নের প্রয়োজন আছে। সেই জন্যে আগামী বছর যাবে বা বলা হচ্ছে। আর এখানে কিছু কিছু খাত ভিত্তিক, ওই খাতের ভিতরে যেমন যারা যুদ্ধ আহত, মানে কি বলে আমাদের এই এতে যারা আহত হয়েছেন 24শে জুলাইয়ের যে বিষয়, তাদের জন্য একটা করের সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে, 5 লাখ কত করা হয়েছে। এগুলো হচ্ছে একটা কিন্তু তাৎক্ষণিক একটা বিষয়। যেমন ওই জুলাই আগস্টে যারা আহত হয়েছেন বা নিহত হয়েছেন তাদের কর ছাড় দেওয়ার ব্যাপারটাতে হিসাবের একটা বড় ব্যাপার আছে। সেটা হচ্ছে এই আন্দোলনটা করেছে ছাত্র জনতা, আহত বা নিহত ম্যাক্সিমাম হয়েছে কিন্তু ছাত্ররাই, ওরা অধিকাংশই করদাতা না। তো ওর আপনি করের হার 5,95,000 করেন আর 96 করেন, তাতে কিছু এসে যাচ্ছে না। কিন্তু ওটা একটা জাস্ট কথার কথা বলা হয়েছে। মেন হচ্ছে আম জনতা সকলের জন্য যেটা 3,95,000 বা 3,50,000 কিছুটা ছাড় দিয়ে বলা হয়েছে, ওইটা কত বাড়লো। তারপর পরে স্ল্যাপেও একটু হয়েছে। আগে যেরকম প্রথমটা এতটা শূন্য ছিল, তারপরে ছিল 5% হলে এত হবে, তারপরে 10%-এর সময় এত হবে। এখানে কয়েকটা স্ল্যাপ ট্ল্যাপ একটু কমে গেছে আর কি। হ্যাঁ, তো এগুলো হচ্ছে হিসাবের ব্যাপার। এবং এটা দেওয়ার কারোর মনে যদি কোনো কষ্ট লাগে বা কিছু হয়, সেটা যখন আগামী বছর যখন সে ইনকাম ট্যাক্সের রিটার্ন দেবে তখন, এটা এক্ষুনি কালকে পরশু এটার কোনো প্রতিক্রিয়ার ব্যাপার নাই। এটা হচ্ছে সব মিলিয়ে আসলে এবারের বাজেটটা কেমন হলো আপনার কাছে মনে হয়? আরেকটি বিষয়, এবার কিন্তু শুরুতেই বলা হয়েছিল যে কালো টাকা সাদা করার কোনো অপশন থাকবে না, কিন্তু আমরা দেখতে পেলাম যে কিছুটা অপশন কিন্তু থেকে যাচ্ছে। তো এই ব্যাপারে আপনার কিছু কি বলার আছে? না, এই ব্যাপারে খুব ভালোভাবেই বলা আছে। সরকার কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এসেই 2-1 মাসের মধ্যে বোধহয় বলেই দিয়েছিলেন যে কালো টাকার কোনো প্রভিশন থাকবে না। এবং ওখানে ওই যে সংশ্লিষ্ট ধারাতে 3টা আছে, ক, খ, গ। ওনারা গটাই স্ট্রেট বাতিল করে দিয়েছিলেন, যাতে ওই যে সম্পদ কী কী ইত্যাদি ইত্যাদি এইসবের ব্যাপারে ব্যাংকের টাকা সব কিছু মিলে ওইটা বাতিল করেছিলেন, ওই যে মাস 2 পরে যেটা বললাম। কিন্তু ওই ক আর খ রয়ে গিয়েছিল। ক আর খ বাতিল করেন। ওর ভিতরে মিস্টার খ হচ্ছে এই বাড়ি জমি জমা, এখানে কেউ যদি বিনিয়োগ করে করে তাহলে তার কোনো প্রশ্ন করা হবে না বা এটা থাকবে, এই কথাটা ছিল। সেইটারই একটা পার্ট এবার এই নিয়ে অর্থবিধিতে বলেছেন যে ওই যে প্রশ্ন করা যাবে না, ও কথাটা উঠাই দিয়েছেন, প্রশ্ন করা যাবে। দুদক এখন রেডি হচ্ছে, প্রশ্ন করবে আপনি ভাই কোত্থেকে টাকা পাইছেন এইটা। এবং আর একটা কথা বলা আছে, খুব স্পষ্টই বলা হয়েছে, ঠিকই আছে, যে অবৈধ অর্থ বা অবৈধ দিয়ে আপনি এটাকে দেখিয়ে আগে যে সুযোগটা পেতেন যে কিছু হবে না, কোনো প্রশ্ন করা হবে না। আপনার কাছে যদি এক কথায় জানতে চাই যে এবার বাজেট কি মানুষকে স্বস্তি দিল? এক কথায় জানতে চাই, বাজেট কি স্বস্তি দিল? বাজেট প্রস্তাবনা কি জনগণকে স্বস্তি দিল? আপনার কাছে এক কথায় জানতে চাই।
তাহলে স্বস্তি শব্দটার আবার করতে হবে, বড় ব্যাখ্যা করতে হবে। জি, স্বস্তি বলতে আপনি কি বুঝেন জি, জি, সেইটা আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই বাজেটটা আসলে মানুষের কল্যাণ বয়ানুক দেশের তাৎক্ষণিকভাবে বলার উন্নয়ন বিষয় না, তাৎক্ষণিকভাবে বলার বিষয় না। জি, জি, অসংখ্য ধন্যবাদ। জি, ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম বাজেট ঘোষণার পর বাজারের প্রভাব কিভাবে পড়েছে, আর এর জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত ছিলেন ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। এবার কোরবানির পশুর হাটের খবর। মানিকগঞ্জে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। এই মুহূর্তে আরিচা হাটে আছেন সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী, সরাসরি যাচ্ছি তার কাছে। এই হাটটি কিন্তু ঈদ ঘনিয়ে আসা, এটা একদম জমজমাট বেচাকেনা শুরু হয়ে গিয়েছে। প্রচুর যে পশু তা কিন্তু উঠেছে মানিকগঞ্জের যমুনার পাড়ের এই আরিচার হাটটিতে। এটা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু এখানে ভোর থেকেই দেখছি যে সকাল থেকে ছোট ছোট যানবাহনে ও পদ্মা যমুনা হয়ে এখানে কিন্তু যে ট্রলারেও কিন্তু অনেক পশু এখানে এসেছে এবং বেচাকেনা হচ্ছে। বেশিরভাগ পশু আসলে মানিকগঞ্জ জেলা এবং পাবনা, রাজবাড়ী এবং সিরাজগঞ্জ, টাঙ্গাইল থেকেও এখানে পশু নিয়ে এসেছে বিভিন্ন খামারিরা এবং সেটা কিন্তু বেচা বিক্রি শুরু হয়েছে। এবং দূর দূরান্তের যারা পাইকার রয়েছে অর্থাৎ ব্যবসায়ী কুমিল্লা, ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ থেকে এখানে ব্যবসায়ী এসেছে। একদম নদীর পাড়ে হাটটি থাকায় কিন্তু এখানে আজকে জমজমাট যেহেতু ঘনিয়ে আসছে, এখানে কিন্তু যারা কুরবানি করবেন তারাও কিন্তু এসেছেন। আমরা এখানে দেখেছি যে পশুটি একদম 4 মনের ওজন, সেই পশুটি কিছুক্ষণ আগে বিক্রি হয়েছে 1,10,000 টাকার মধ্যে। অর্থাৎ এখানে আমরা যারা ব্যবসায়ী রয়েছে তাদের সাথে কথা বলেছি এবং যারা কুরবানির জন্য কিনছে তাদের সাথে কথা বলেছি এবং যারা খামার রয়েছে তাদের সাথে কথা বলেছি। খামাররা বলছে যে এই যে শেষ সময় কিন্তু যতটা গরুর টান থাকার কথা ছিল ততটা এখনো নেই এবং দামটিও কিন্তু খুব একটা চড়া না। এবং সেই ক্ষেত্রে কিন্তু যারা ক্রেতা রয়েছে অর্থাৎ যারা কুরবানি করবেন, যার জন্য গরু কিনছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছে এই দামটি কিন্তু স্থিতিশীল রয়েছে। আর আমরা এখানে দেখেছি সবচাইতে যে পশুগুলো এখানে এসেছে সেই পশুগুলো কিন্তু ঠিক 3 মণ থেকে 4 মণের মধ্যে, 3 মণের থেকে 6 মণের মধ্যে বেশিরভাগ পশু এখানে আমরা লক্ষ্য করছি এবং সেই ক্ষেত্রে কিন্তু 2-1টি পশু আসলে বেশি যে ওজনে রয়েছে। তারপরে কিন্তু এখানে যারা হাট কমিটি রয়েছে, হাট কমিটি কিন্তু বেশ প্রস্তুতি রেখেছে যে এইটি ঈদ উপলক্ষে উদ্যোগ নিয়েছে। এইটা হাটটি কিন্তু সাপ্তাহিক মঙ্গলবারে কমপক্ষে 1.5 থেকে 2 কোটি টাকা পশু বেচাকেনা হলেও তা কিন্তু কয়েক গুণ আজকে বেশি বেচাকেনা হবে বলে এটা হাট কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। এই ছিল আমার কাছে এইটা নদীর পাড়ে, একদম যমুনা নদীর পাড়ে আরিচা ঐতিহ্যবাহী হাট থেকে সর্বশেষ তথ্য। মানিকগঞ্জের আরিচা পশুর হাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী। সংকোচনমূলক জাতীয় বাজেটে চাহিদার তুলনায় বরাদ্দ বাড়েনি কৃষি ও প্রাণী সম্পদ খাতে। চলতি অর্থ বছরের চেয়ে 1300 কোটি টাকা বাড়িয়ে বরাদ্দ মিলেছে 39,620 কোটি, যা মোট বাজেটের 5%। অথচ শুধু শস্য খাতের বাজেট 10% করার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। কাজল আব্দুল্লাহ রিপোর্টে বিস্তারিত। দেশে খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান ও অর্থনীতির বিশাল এলাকা জুড়ে এখনও প্রধান জীবনী শক্তি কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ খাত। কিন্তু বরাবরই প্রতি বছরের জাতীয় বাজেটে প্রয়োজনের তুলনায় অনেকাংশে উপেক্ষিত থাকে খাতগুলো। পরিসংখ্যান বলছে 2011-12 অর্থ বছরে কৃষিতে জাতীয় বাজেটের মোট বরাদ্দ ছিল 10.65%। 1 দশক পেরিয়ে তা বাড়েনি, উল্টো কমে চলতি অর্থ বছর বরাদ্দ ছিল 38,259 কোটি টাকা, যা মোট বাজেটের 4.84%। নানামুখী চাপ, প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে নানাভাবে সহায়তা প্রয়োজন কৃষি ও প্রাণী সম্পদ খাতে। কিন্তু প্রস্তাবিত বাজেট ঘোষণায় নামকা ওয়াস্তে 0.17% বাড়িয়ে 2025-26 অর্থ বছরে কৃষি, খাদ্য নিরাপত্তা, মৎস্য, প্রাণী সম্পদ খাতে বরাদ্দ দেওয়া হয়েছে 39,620 কোটি টাকা, যা মোট বাজেটের 5.01%। প্রিয় দেশবাসী, 2025-26 অর্থ বছরে কৃষি, খাদ্য এবং মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের জন্য মোট 39,620 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছেন।
অন্তর্বর্তী সরকারের দায়বদ্ধ ও চুলচেরা অর্থ বরাদ্দে সার্বিক কৃষি খাতকে আরও গুরুত্ব দেওয়ার কথা বলছেন অর্থনীতিবিদরা। বলছেন, খাদ্য নিরাপত্তায় প্রয়োজন মোট বাজেটের কমপক্ষে 10% অর্থ। কৃষিখাতে যদি বরাদ্দ বৃদ্ধি পায় এবং ভর্তুকি বৃদ্ধি পায়, স্বাভাবিকভাবেই কৃষির উৎপাদন বাড়বে, কারণ আমাদের কৃষকরা বেশি উৎসাহিত হবে, উপকরণের দাম বাড়বে এবং তাতে করে যেই কৃষির উৎপাদন যে পণ্য যেটা, সেই পণ্যের দাম কম হবে। উন্নয়নের যে পরিকল্পনা সেটাকে আরও জোরদার করতে হবে এবং সেটা একদম প্রান্তিক লেভেলে কৃষকদের জন্য আপনার মনে করেন যেমন কৃষি ঋণ, সহজ শর্তে কৃষকের ঋণ দেওয়া এবং উৎসাহিত কৃষকদেরকে সুবিধা দেওয়া, এই কাজগুলো তো আমাদেরকে অক্ষুণ্ণ রাখতে হবে। আসন্ন অর্থ বছরে প্রতিকূল পরিবেশে সহনীয় ফসল চাষ বৃদ্ধি, 52.5 লাখ মেট্রিক টন মাছ উৎপাদন এবং মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ভর্তুকি অব্যাহত থাকবে বলে জানানো হয় প্রস্তাবিত বাজেটে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে বাজেট পরবর্তী পর্যালোচনা তুলে ধরছে সিপিডি। সরাসরি যাচ্ছে সেখানে। বজায় রয়েছে। তো এই ধরনের একটা সামষ্টিক অর্থনীতির প্রেক্ষিতে কী ধরনের বাজেট হওয়া উচিত সেটাও আমাদেরকে বিবেচনা করে আমরা এটা বিশ্লেষণ করেছি। খুব সংক্ষেপে, যেহেতু এটা আমরা বাজেটের কিছু পদক্ষেপ এবং খাতের বিশ্লেষণ করব, খুব সংক্ষেপে দু একটা সূচকের কথা বলছি যে বাজেটটা কি বলা হচ্ছে, যে প্রবৃদ্ধির কথা। প্রবৃদ্ধির আগামী অর্থ বছরে সেটা 5.5 হিসাব করা হয়েছে এবং যা 2025 অর্থাৎ চলতি অর্থ বছরের যে সংশোধিত লক্ষ্যমাত্রা সেখানে 5% করা হয়েছে। কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে যে এখানে আমরা কিছুদিন আগে যে বিবিএস বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো যে একটা প্রভিশনাল জিডিপি গ্রোথের এস্টিমেট করেছে, সেখানে দেখা যাচ্ছে যে সেটা হবে 2025 সালের জন্য 4%। তো এখানে 5% রিভাইজ বাজেটে সেটার সাথে একটা বিরাট গ্যাপ রয়েছে। সেটা কিভাবে অর্জন করা হবে সেটা কিন্তু স্পষ্ট নয়। অন্যতম বিষয় হচ্ছে যে বিনিয়োগ এবং জিডিপির আকারে বিনিয়োগ, বিশেষ করে ব্যক্তি খাতের বিনিয়োগের ক্ষেত্রে আমরা দেখছি যে এক ধরনের যে স্থবিরতা 23-24% মধ্যে বহুদিন থেকে আটকে আছে, সেটি একটি উদ্বেগের বিষয়। সেই প্রেক্ষিতে আগামী অর্থ বছরেও সামান্য একটু লক্ষ্যমাত্রাটা বাড়ানো হয়েছে, কিন্তু তারপরেও যে বর্তমানে যে চলমান অর্থনৈতিক অবস্থা রয়েছে, বিভিন্ন ধরনের বিনিয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো কাটিয়ে উঠে বিনিয়োগ কতখানি বাড়ানো যাবে সেটাও কিন্তু একটু সন্দেহের অবকাশ রয়ে যায়। আর আমরা লক্ষ্য করেছি যে এখানে ব্যক্তি খাতের বিনিয়োগের বিপরীতে সরকারি খাতের বিনিয়োগটাই কিন্তু বাড়ছিল। তো সেখানে আগামী অর্থ বছরে একটু নিম্নমুখী করা হয়েছে। আমি আরেকটি সূচক বিনিয়োগের ক্ষেত্রে যদি বলি, যেটা বললাম যে ব্যক্তি খাতের বিনিয়োগের জন্য ব্যক্তি খাতে যে ঋণ প্রবাহ ব্যাংক থেকে, সেটার লক্ষ্যমাত্রা 2026-এ 11% করা হয়েছে, কিন্তু রিভাইজ বাজেট 2025-এ সেটা কিন্তু 9.8 এবং এপ্রিল পর্যন্ত সেটা 7.5%। আরও 2 মাস পরে কতখানি বাড়বে এবং তারপরে আগামী বছরে সেটা আরও ঋণ প্রবাহটা বাড়বে। সেটা যদি বিনিয়োগের পরিবেশ উন্নত না হয় তাহলে ব্যক্তি খাতের ঋণের প্রবাহ কীভাবে বাড়বে সেটি একটি বিষয়। আর মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা যেটা রাখা হয়েছে 6.5%, কিন্তু আমরা জানি যে এখন এটা মূল্যস্ফীতির সাধারণ পয়েন্ট টু পয়েন্ট বেসিসে, অর্থাৎ মাস ভিত্তিকে সেটা যদিও 9% নেমে এসেছে মে মাসে 9.5%, কিন্তু যদি যখন আমরা পুরো অর্থ বছরেরটা বিবেচনা করি তখন কিন্তু 12 মাসের একটা অ্যাভারেজ, এবং সেই 12 মাসের অ্যাভারেজটা কিন্তু মে মাসে 10.1% রয়েছে। সুতরাং অর্থ বছর 25-এর শেষে এবং অর্থ বছর 26-এর শেষে 6.5% অর্জন করতে হলে অনেক একটা কষ্টকর হবে এবং এই প্রক্ষেপণটা একটা উচ্চাকাঙ্ক্ষী প্রক্ষেপণ মনে হয়, যদি না এটার বিপরীতে আরও অনেক ধরনের আমরা পরবর্তীতে আলোচনা করব যে মুদ্রানীতি, রাজস্ব নীতি এবং বাজার ব্যবস্থা সবগুলো একসাথে যদি কাজ করে ভালোভাবে, তা না হলে এটা কষ্টকর হবে। রাজধানীর গুলশানের একটি হোটেলে বাজেট পরবর্তী পর্যালোচনা তুলে ধরছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। আমরা যুক্ত ছিলাম সেখানে। ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দিয়ে কথা বলছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। সরাসরি যাচ্ছে তার কাছে। আপনারা দেখবেন, সুতরাং আপনার শেষের তথ্যটা আমি একটু ভিন্নমত পোষণ করি। আর আমার কেন মামলা করতে দেরি হলো, আপনারা যদি প্রত্যেকদিন আমার কার্যক্রমগুলো দেখেন, রাজনৈতিক বিভিন্ন কার্যক্রম, সংস্কার কার্যক্রম, এগুলো নিয়ে এত ব্যস্ত সময় আমার কাটাতে হয়েছে যে আমি আসলে নিজের জন্য আলাদাভাবে কোনো সময় বের করতে পারিনি এতদিন। আর তথ্য উপাত্ত সংগ্রহ করা,
এবং আইনজীবীদের সাথে আলাপ করে একটা খুব ভালো মতো ড্রাফট রেডি করে জমা দেয়া, যাতে করে এই মামলাটা আমরা প্রমাণ করতে পারি, সেটার জন্য একটু সময় লাগে। তারপরেও আমি কিছুদিন বিলম্ব হয়েছে, সেজন্য এটার জন্য দুঃখ প্রকাশ করছি। আমি জানি যে এই বিলম্বের জন্য আমাকে জিজ্ঞেস করা হবে। আমি কি দেখতে চাই সেটা ন্যায় বিচার না। আইন যেভাবে মনে করবে, বিচারে যেভাবে সাব্যস্ত হবে, সেটাই আমরা মেনে নেব। আমি তো চাইব সর্বোচ্চ সাজা হোক, কিন্তু আইন আদালত সেটা সিদ্ধান্ত নেবে যে কোন সাজা তাদেরকে প্রমাণ করা হবে, দেয়া হবে, এবং কিভাবে আমরা প্রমাণ করতে পারলাম সেটার উপর নির্ভর করবে। সুতরাং বিচারের বিষয়ে কিন্তু স্পেসিফিক এভাবে বলা যায় না যে আমি অমুকের ফাঁসি চাই, অমুকের এই চাই। আমাকে প্রমাণ করার দায়িত্ব আমার, এবং কোর্ট বুঝবে, আদালত সিদ্ধান্ত নেবে কোন সাজা দেবে। দুইজনের নাম তো বললেন, বাকি 5 জনের নাম কি বলা যাবে অভিযুক্ত? আমার প্ল্যান্টের মধ্যে যতটুকু আছে যে শেখ হাসিনা এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, বেনজির আহমেদ, একেএম শহীদুল হক, মেজর জেনারেল জিয়াউল হাসান, আসাদুজ্জামান মিয়া, মনিরুল ইসলাম, এই পর্যন্ত আমরা নাম মেনশন করেছি, এবং আননোন অনেক কথা বলেছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ জমা দিয়ে কথা বলছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। ঈদুল আজহা উপলক্ষে ইচ্ছের হাত বাড়াই পরিবেশকে পরিচ্ছন্ন রাখি ক্যাম্পেইন করেছে কোমল পানীয় ব্র্যান্ড ক্লেমন। রাজধানীর কয়েকটি এলাকায় কুরবানির পশুর বর্জ্য দ্রুততম সময়ে অপসারণ করে পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে জনগণকে উৎসাহিত করাই ক্যাম্পেইনের লক্ষ্য। বর্জ্য অপসারণে বড় পলিব্যাগ এবং পশুর রক্ত ধুয়ে আঙিনা পরিষ্কার রাখতে ব্লিচিং পাউডার দেওয়া হয়। কুরবানি শেষে বর্জ্য অপসারণের দিক নির্দেশনা সম্বলিত লিফলেট বিতরণ করে প্রতিষ্ঠানটি। এই ছিল এই সময়ের বাণিজ্যের সঙ্গে থাকুন সময়।